বীরেশ্বর, শঙ্কর, অনুপম আর সতু এই চারজনে যখন অনুপমের বাড়িতে এসে পৌঁছল, রোদ পড়ে এসেছে। শঙ্করের আসবার ইচ্ছে ছিল না, বীরেশ্বর তাকে জোর করে এনেছেন। সতুকে কারো সঙ্গে আনবার ইচ্ছে ছিল না, সে জোর করে সঙ্গে এসেছে। রং চাটা সদর দরজা, খড়ি দিয়ে নম্বর লেখা, তাও কাঁচা হাতের। বাড়ির বের হওয়ার সময় থেকে শঙ্কর অস্বস্তি বোধ করছিল। বড় রাস্তায় গাড়ি রেখে গলিতে প্রবেশ করার পর সে অস্বস্তি হু হু করে বাড়তে আরম্ভ করেছে। নোংরা গলি বলে নয়, গরিব আত্মীয়ের বাড়ির কাছে এসে পড়েছে বলে। একটি গরিব বন্ধু ছিল শঙ্করের। একদিন তাকে নিমন্ত্রণ করেছিল সেই গরিব বন্ধুটি। সে অভিজ্ঞতা শঙ্কর জীবনে ভুলবে না। গরিব বন্ধুটি কিন্তু তার বাড়িতে এসে চমৎকার মিশ খেয়ে যেত সকলের সঙ্গে। যেটুকু মিশ খেত না সেটুকু আফসোস করার মতো কিছু নয়, কিন্তু গরিবের অন্তঃপুরে শঙ্কর বিদেশি, বেমানান। কথা ও ভদ্রতার আদান প্রদানে সেখানে নিজেও সে হোঁচট খায় বারবার, অন্যান্য সকলকেও হোঁচট খাওয়ায়। গরিব মানুষকে বড় ভয় করে শঙ্কর। গরিব মানুষের অন্দরমহলে সে জেলখানার কয়েদি। ৮ ঘন্টা সেখানে থাকলে তার নিজেকে বাড়ির ছেলে বুড়ো সকলের ঘৃণা মিশানো কৃপার পাত্র বলে মনে হতে থাকে। কড়া নাড়তে অনুপমের মা সাধনা এসে দরজা খুলে দিলেন। দেখবা মাত্র বীরেশ্বরকে যে তিনি চিনতে পেরেছেন সেটা এমন স্পষ্ট বোঝা গেল যে অনুপম কথা বলার দরকার মনে করল না। সাধনা মাথায় কাপড় তুলে দিলেন। সকলের প্রবেশপথ বন্ধ করে দাঁড়িয়ে একটু ভাবলেন, তারপর একপাশে সরে বললেন, আসুন। বাড়ির ভিতরে ঢুকে শঙ্কর একটু আশ্চর্য হয়ে গেল। মনে মনে সে কল্পনা করে রেখেছিল নোংরা স্যাঁতসেঁতে একটা বাড়ির, যেখানে বাতাসে মেশানো থাকে ভোঁতা দুর্গন্ধ, মানুষের মুখে থাকে ব্যর্থ লোভের ছাপ, চারদিকে ছড়ানো থাকে ভাঙা জীবনকে জোড়াতালি দিয়ে দিন কাটানোর আয়োজন। এ বাড়ির উঠান ভিজে কিন্তু স্যাঁতসেঁতে নয়। এ বাড়ির বাতাসে গন্ধ শুধু রান্নার। এ বাড়ির মানুষের মুখে ছাপ শুধু অভাবের। এ বাড়িতে দিন কাটানোর আয়োজন শুধু কম দামে। তাছাড়া এত ছোট একটা বাড়িতে এত তুচ্ছ সব আসবাব ও জিনিসপত্রগুলোকে কেউ যে এত যত্নে গুছিয়ে রাখতে পারে শঙ্করের সে ধারণা ছিল না। মেঝের যেখানে যে জিনিসটা থাকার কথা সেইখানে সেই জিনিসটা রাখা হয়েছে, এক চুল এদিক ওদিক নয়। জানালার জিনিস আছে জানালায়, তাকের জিনিস আছে তাকে, দেয়ালের জিনিস আছে দেয়ালে। দেখলেই বোঝা যায় সর্বদা একটি সতর্ক দৃষ্টি এই ছোট বড় স্থাবর পদার্থগুলোকে পাহারা দেয়। জানালায় পানের ডাবরের ডান দিকে রাখা কুচানো সুপারির ছোট পিতলের বাটিটি যেন বাঁ দিকে কখনো না আসে তাই দেখবার জন্য। বসতে দেওয়ার জন্য মাদুর বিছানোর সময় প্রমাণ পাওয়া গেল এ সতর্ক দৃষ্টি কার। রোগা লম্বা একটি মেয়ে মাদুরটা বিছিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ানো মাত্র সাধনা বললেন, অর্ধেক মাদুর যে ভাঁজ হয়ে রইল নিমি। ভাঁজ খুলে মাদুরটা টান করে পেতে দিয়ে নিমি সোজা হয়ে দাঁড়ানো মাত্র সাধনা আবার বললেন, অতগুলো দেশলাইয়ের কাঠি আবার ঘরে এলো কোত্থেকে? কুড়িয়ে ফেলে দিয়ে আয় বাইরে। 3টে পোড়া দেশলাইয়ের কাঠি কুড়িয়ে নিমি আবার সেই সোজা হয়ে দাঁড়িয়েছে। সাধনা আবার বললেন, ইনি তোর ঠাকুরদা নিমি, প্রণাম করে যা। বলে এতক্ষণ পরে নিজেও বীরেশ্বরকে প্রণাম করলেন। এত যত্নে মাদুর পাতা হলো, কিন্তু বীরেশ্বর ছাড়া মাদুরে কেউ বসল না। ঘরে ছোট একটা টুল ছিল, সেটাতে বসে শঙ্কর উসখুস করতে লাগলো, আর সতু ঘুরে বেড়াতে লাগলো ঘরের সর্বত্র। বসানোর চেষ্টা করেও তাকে বসাতে পারা গেল না। সাধনা মৃদুস্বরে বললেন, বড় অবাধ্য ছিল তো। হঠাৎ রাগে শঙ্করের গা যেন জ্বলে উঠল। জোরে ধমক দিয়ে বলল, বসলি সত, কান মুলে ছিঁড়ে ফেলবো তোর। সাধনা বললেন, আহা, অমন করে ধমকাতে আছে ওইটুকু ছেলেকে? হঠাৎ একবার ধমক দিয়ে মারধর করলেই কি ছেলেপুলে বাধ্য হয়ে যায় বাবা? বাধ্যতা শেখাতে হয়। স্বভাব নিয়ে তো জন্মায় না ছেলে মেয়ে। চারদিকে যারা থাকে
তারা তার স্বভাব গড়ে তোলে। ওমা, ধমক খেয়ে ও যে হাসছে। বীরেশ্বর বললেন, হাসি ওর একটা ব্যারাম, ধমকালেও হাসে, না ধমকালেও হাসে। এমন ছেলে তো দেখিনি কখনো। বলে সাধনা বোধহয় ভালো করে দেখবার জন্যই সতুকে কাছে টানবার চেষ্টা করলেন, কিন্তু একবার তার মুখখানার দিকে চেয়ে সতু ছিটকে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। সাধনা মৃদুস্বরে বললেন, খুব দুরান্ত নয়? বীরেশ্বর বললেন, হ্যাঁ। বীরেশ্বরের এই জবাবে ঘরের মানুষগুলোর কথা বলার সব প্রয়োজন যেন ফুরিয়ে গেল। কারো কিছু জিজ্ঞাস্য নেই, কারো কিছু জবাব দেবার নেই। এরকম অবস্থা শঙ্কর আরো সৃষ্টি হতে দেখেছে তার বন্ধু পরিবারের বাড়িতে। কিন্তু সেসব পরিবারে তাল সামলানোর মানুষ থাকে, হয় বাড়ির গৃহিণী, নয় তার পাকাপোক্ত মেয়ে মৃদু একটু হাসে, খাপছাড়া একটা কথাকে যেখান থেকে পারে টেনে এনে আলাপ জুড়ে দেয়। স্বাভাবিক স্তব্ধতার বাধাকে ডিঙিয়ে ডিঙিয়ে চলতে থাকে সকলের কথোপকথন। কিন্তু আজ কে এই আত্মীয়ার বৈঠকে আলাপের ভূমিকা রচনা করবে? আজ যখন প্রথম সংবাদ পেয়েছেন, ধরতে গেলে আজই বীরেশ্বরের ছেলে মরে গেছে, কয়েক ঘন্টা আগে। সেই ছেলের বিধবা বেশধারিণী বধূর সামনে বসে কার পক্ষে আজ কি কথা বলা সম্ভব? বলার কথা অবশ্য আছে অনেক, কিন্তু সেসব কথা মানুষকে রাখতে হয় নেপথ্যে, কারণ হৃদয় চিরদিন নেপথ্যবাসী। হৃদয়ের কথা বাইরে আনা ছেলে মানুষই কাজ। সাধনা বললেন, আপনার শরীর বেশি দুর্বল হয়ে পড়েছে বাবা। বীরেশ্বর বললেন, শরীর দুর্বল হওয়ার বয়সে এসে পৌঁছেছি মা, তবু যা সবল আছি তাতেই ভাবনা ধরেছে, আরো কতকাল এপারে আটকে থাকবো। একটু চুপ করে থেকে বললেন, তুমি তো আমার ঠিকানা জানতে বৌমা, আমাকে একটা খবরও দিলে না। সাধনা নতমুখে বললেন, বারণ করে গিয়েছিলেন। বীরেশ্বর মৃদুস্বরে বললেন, তুমি তো গোড়া থেকে সবই জানো বৌমা, তোমার স্বামীর কাছে আমি কোনো অপরাধ করিনি। অপরাধ যদি করে থাকি তার মার কাছে করেছিলাম, তবু শেষ সময়েও আমায় সে ক্ষমা করে যেতে পারল না। সাধনা বললেন, তা নয় বাবা, তিনি বলে গিয়েছিলেন সারা জীবন আপনাকে অকারণে অনেক কষ্ট দিয়েছেন, এ খবরটা গোপন রাখাই ভালো। অকারণে? বীরেশ্বর সোজা হয়ে বসলেন। তাই বলে গিয়েছিলেন, আমিও ভেবে দেখলাম এই বয়সে আপনাকে আর। খবরটা পাবার আগেই আমি হয়তো চোখ বুঝতে পারি ভেবে তুমিও চুপ করেছিলে না বৌমা? মনে হয় বীরেশ্বর রাগ করেছেন। 1 বছর তাকে পুত্রশোকের স্বাদ থেকে বঞ্চিত করে রাখবার অপরাধ তিনি কিছুতেই ক্ষমা করতে পারছেন না। সাধনা কথা বললেন না। শঙ্কর শঙ্কিত দৃষ্টিতে একবার বীরেশ্বরের দিকে একবার সাধনার দিকে চাইতে লাগলো। অতীতের গহ্বর থেকে কিসের যেন আবির্ভাব ঘটেছে এই ক্ষুদ্র ঘরখানিতে। এতকাল মানুষের হৃদয়কে যা শোষণ করেছে, কয়েকটি সম্পর্কিত মানুষের হৃদয়। অনুপম ও নিমি ঘরে ছিল, তাদের শঙ্কর দেখতে পেল না। ওরা অশরীরী অতীতের আড়ালে চাপা পড়ে গেছে। কিন্তু বীরেশ্বরের রাগ যদি হয়ে থাকে, অনুপম যখন বাড়িতে খবরটা দিয়েছিল তখন রাগ হয়নি কেন? অনুপমের মার উপরে রাগ করবার কি কারণ আছে বীরেশ্বরের? বীরেশ্বর দাড়ি মুঠো করে ধরে বললেন, তুমি কলেজে পড়েছিলে না বৌমা? হ্যাঁ। এতদিন সংসারে বাস করছো, একা এতকাল সংসার চালিয়ে এলে, সাংসারিক জ্ঞানও তো তোমার আছে, তুমি তো বুদ্ধিমতী। এ কথা কেন জিজ্ঞাসা করছেন? করব না? নিজের বুদ্ধি খাটাতে গিয়ে তুমি কতগুলো মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছো, ভাবতে পারো? একটা খবর পেয়ে শেষ সময় আমি যদি আসতে পারতাম, একদিনে 25 বছরের গন্ডগোল মিটে যেত। ছেলের শোক? কিসের শোক আমার? ছেলে আমার যেখানে গেছে, আজ বাদে কাল আমি সেখানে চলে যাব।
তার চেয়ে আমার ভুলটা সংশোধন করার সুযোগ দিলে কি তুমি আমাকে বেশি দয়া দেখাতে না বৌমা? সাধনা তেমনি মৃদুস্বরে বললেন, তা হতো না বাবা। হতো না? কেন হতো না? সাধনা চুপ করে থাকেন। শঙ্কর অসহায়ের মতো বীরেশ্বরের মুখের দিকে চেয়ে থাকে। এবার কি করবেন বীরেশ্বর? ৭৩ বছরের জীবনের অভিজ্ঞতা নিয়ে আজকে বীরেশ্বর ধমক দেবেন ২৫ বছরের যে ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না সেই ছেলের মাঝবয়সী স্ত্রীকে? এ কি কলহ আজ বেঁধে গেল এদের! বীরেশ্বর আবার বললেন, ছেলে মানুষই করো না বৌমা। কেন হতো না স্পষ্ট করে বলো। বলে কি হবে বাবা? অনর্থক মনে কষ্ট পাবেন। তুমি বুঝি ভেবেছ মনে আমি কোনোদিন কষ্ট পাইনি? তুমি যে কষ্ট দেবে সইতে পারবো না। আমার কষ্টের কথা ছেড়ে দাও। তোমার যা বলবার আছে তাই বলো সোজা ভাষায়। আমি হাত জোড় করছি তোমার কাছে। সাধনা মৃদুস্বরে বললেন, আমি হতে দিতাম না বাবা। তুমি হতে দিতে না? না, হতে দিতাম না, কোনোদিন দেবও না। বীরেশ্বর ঝিমিয়ে পড়লেন। শঙ্কর জানালা দিয়ে বাইরে চেয়ে দেখতে পেল কাদের দোতলা বাড়ির উপরের ঘরের একটি আয়নায় প্রতিফলিত হয়ে শেষ বেলার রোদ এ বাড়ির ভিজে উঠোনের সেইখানে এসে পড়েছে যেখানে এইমাত্র নিমির সমবয়সী একটি বিধবা মেয়ে এঁটো বাসন মাজতে বসল। আয়নায় প্রতিফলিত রোদ এসে পড়বার কোনো দরকার ছিল না। মেয়েটির এঁটো বাসন মাজতে বসবার ভঙ্গিতেই যেন ধাঁধা লেগে গেল শঙ্করের। ঘরে তার ঠাকুরদাদা আর জেঠিমার মধ্যে যে সবাক নাটকের অভিনয় চলছে, সে নাটক গড়ে উঠতে সময় লেগেছে ১ শতাব্দীর ৪ ভাগের ১ ভাগ। চৌবাচ্চা থেকে আর এক বালতি জল তুলে এঁটো বাসন মাজতে বসে উঠোনে মেয়েটি তার চেয়েও জমকালো নাটকের সূচনা করে দিল ১ মিনিটে। লম্বা চওড়া অবাঙালি মেয়ের মতো শরীর, স্বাভাবিক রঙিন রং, পরনে অতিরিক্ত সাদা থান। এসবের জন্য নয়, এসব মিলে জমকালো হয়েছে শুধু মানুষটা। নাটকীয় তার অকথ্য অবর্ণনীয় রাজরানীর ভঙ্গিতে বাসন মাজতে বসা। বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করে আর যেন কাজ খুঁজে পায়নি, তাই রাগের মাথায় বাসন মাজতে বসেছে। রাগ কমলেই সিংহাসনে গিয়ে বসবে। বাসন মাজা শেষ করে সে কিন্তু এসে বসলো শঙ্করের কাছেই, 4টি পায়া লাগানো এক টুকরো কাঠের তক্তায়। বসবার জন্য অবশ্য সে আসেনি, এসেছিল ভাড়ার ঘরের চাবি চাইতে, আর কিছু নয়। ঘরে অন্য মানুষ আছে কিনা কে তা জানে। কৌতূহল প্রকাশ করেছিলেন বীরেশ্বর বোধহয়, মৃতপুত্রকে নিয়ে পুত্রবধূর সঙ্গে উচ্ছ্বাসের আদান প্রদান বন্ধ করবার জন্য। মেয়েটি কে বৌমা? ও তরঙ্গ। তরঙ্গিনী? জবাব দিয়েছিল মেয়েটি নিজেই। না, শুধু তরঙ্গ। রসিকতা জমে না, কিছুক্ষণ জমবেও না। শুধু বীরেশ্বর রসিকতার ভঙ্গিতে বলেছিলেন, তরঙ্গ আমাদের কে? সম্পর্কের কথা বলছেন? সম্পর্ক কিছু নেই, আমি এখানে থাকি। স্পষ্ট বলে দিলে দিদি সম্পর্ক নেই। আমি যে তোমার দাদু। তরঙ্গ বলেছিল, ঠাকুরদা না দাদামশাই? তখন সাধনা করে দিয়েছিলেন পরিচয়। তরঙ্গকে বলেছিলেন, ইনি আমার শ্বশুর তরঙ্গ, আর এ অনুপমের ভাই শঙ্কর লাল। আর বীরেশ্বরকে বলেছিলেন, রজনী ঠাকুরপোকে আপনার বোধহয় মনে নেই বাবা, তরঙ্গ তার সেজ মেয়ে। অতি খাপছাড়া ভাবে তরঙ্গ তখন নমস্কার করেছিল দুজনকে। হাততালি দেওয়ার মতো জোরে দুহাতের তালু সে একত্র করেছিল বটে, কিন্তু সুখের বিষয় হাত দুটি তার কোমল বলে আওয়াজটা জোরালো হয়নি। তারপর সাধনার হুকুম হয়েছিল বসবার। সহজ স্বাভাবিক সুশ্রাব্য হুকুম, মিনতি করার মতো। বসছি,
সব কাজ কিন্তু পড়ে রইল জেঠিমা। ছি তরঙ্গ, কতবার তোমায় বলেছি বাড়িতে বাইরের লোক এলে মেয়েদের কোনো কাজ থাকে না। যারা এলেন তাদের সঙ্গে আলাপ করা, তাদের সুখ সুবিধা দেখা, এই শুধু তখন মেয়েদের কাজ। এরা না হয় আত্মীয়, অন্য কেউ হলে কি রকম অস্বস্তি বোধ করতেন বলতো? ভাবতেন যে এসে সংসারের কাজে ব্যাঘাত ঘটিয়েছেন, বেশিক্ষণ বসা চলবে না। যে বাড়িতে এসে মানুষ স্বস্তি পায় না সেটা কি বাড়ি? না, সে বাড়িতে কাজ বলে কোনো কিছু থাকে? দরকার হলে সারাদিন অন্য কর্তব্য করে যে মেয়ে সংসারে সব কাজ করতে পারে সেই তো কাজের মেয়ে। জানালা দিয়ে দেখলাম তুমি বাসন মাজতে বসলে, তখন কিছু বলিনি, কিন্তু আর কোনোদিন এরকম করো না। তবু এত করে যা শেখাই তা যদি ভুলে যাও বড্ড কষ্ট হয় আমার। কটা বাজলো রে নিমি? 5:30। ও মা, এক্ষুনি কলে জল চলে যাবে। খাবার জলটা তুলে রেখে আসবো জেঠিমা? সাধনা একটু ভেবে বললেন, না, তুমি বসো। নিমি জল তুলতে যাক। বড় পিতলের কলসিটা কলতলায় নিয়ে যাস না নিমি, আনতে পারবি না। ছোট কলসিতে কলের জল ভরে নিয়ে গিয়ে ও কলসিটা ভরিস। ঢাকনিগুলো 3 দিন ধোয়া হয়নি, একটু সাবান দিয়ে ধুয়ে দিস। গায়ে মাখা সাবান নয়, কিন্তু কাপড় কাচা সাবান। বাথরুমের খোপে দেখবি 2 টুকরো সাবান আছে, কাপড় কাচা, ছোট টুকরোটা নিস। আর শোন, সব কথা না শুনেই চলে যাস কেন বলতো? তোদের শিখিয়ে শিখিয়ে আর পারলাম না নিমি। একটা কথা কতবার করে শেখাবো? কি বলছিলাম? যা, সব গোল পাকিয়ে গেল। মৃদু একটু হাসলেন সাধনা। হাসির সঙ্গে সখেদে বললেন, কি যেন হয়েছে আমার মাথাটায়, চারদিকে আর নজর রাখতে পারি না। সংসারের কথা ভাবতে ভাবতে মাথার মধ্যে ঝিমঝিম করে ওঠে। হ্যাঁ, খাবার জল তুলে স্টোভটা ধরিয়ে আমায় ডাকিস নিমি। আবার সব কথা না শুনে চলে যায়। তোর আজ কি হয়েছে বলতো নিমি? স্টোভ ধরাবার সময় স্পিরিট জ্বলবার আগে দুধের কড়াইটা বসিয়ে দিস স্টোভে। কড়াইয়ে ঢাকা নামিয়ে যেন আমায় ডাকতে আসিস না, বেড়ালে মুখ দেবে। দুধ যদি ফুটে ওঠে মা? ফুটে উঠবে, স্পিরিটটুকু জ্বলবে, আর পাম্প করে আমায় ডাকবি। তার মধ্যে 1.5 সের দুধ ফুটে উঠবে। আজ তোকে দিয়ে কোনো কাজ হবে না নিমি, তোর মাথার ঠিক নেই। তুই বস, আমি যাই। নিমি ব্যাকুলভাবে প্রতিবাদ করে বলল, না না, তোমায় যেতে হবে না, আমি পারবো। সাধনা দুঃখিত হয়ে বললেন, ছি নিমি, আমি যা বলছি তা কি না ভেবে না হিসেব করে বলছি? কথা শোনো, এখানে বসো। এদের 2খানা গান শুনিয়ে দাও তোমরা দুজনে ততক্ষণ। আমি চোখের পলকে কাজ কটা সেরে আসছি। ও আর কতক্ষণের কাজ। নিমি আগে গেও। বাইরে উঠেছে ঝাঁঝালো রোদ। তরু, তুমি কি গাইবে? আকাশের সীমা, বাতাসের নীল, আলো দূরে, বহু দূরে। তরঙ্গ বলল, আচ্ছা। সাধনা বীরেশ্বরকে বললেন, আমি যাই বাবা, ওদের গান শেষ হতে না হতে আসব। সাধনা চাইলেন অনুমতি। অনুমতি দেওয়ার বদলে বীরেশ্বর জিজ্ঞাসা করলেন, তুমি ওদের গান শিখিয়েছ না বৌমা? হ্যাঁ, নিমিকে ছেলেবেলা থেকে শিখিয়েছি। ও ভালো গাইতে পারে, কিন্তু গলাটা তেমন মিষ্টি নয়। তরু অল্পদিন শিখছে, গানের কায়দা এখনো নিখুঁত হয়নি, তবে গলা ভারী মিষ্টি। নিমির চেয়ে ওর গান আপনাদের ভালো লাগবে। তাই তো আগে নিমিকে, তারপর তরুকে গাইতে বললাম। কলের জল চলে যাবে বাবা, আমি আসছি। কলের জল যায় এবং আসে, সময় যায় এবং থাকে, সত্যই থাকে সব সময়। মানুষের জীবন কাহিনী সাময়িক, কিন্তু বোকামি যাদের ব্যাধি, আবর্তন ও পরিবর্তনের ধারাবাহিকতাকে পুনরাবৃত্তি আর ক্রমশ ছাড়া বুঝতে পারা তাদের পক্ষে অপরাধ। অন্তত বুদ্ধিমানেরা তাই স্থির করে দিয়েছে,
বোকাদের জন্য। তরঙ্গ কাছে এসে বসা মাত্র শঙ্করের মনে যে ভাব তরঙ্গ উঠেছিল তার মধ্যে মিশেছিল অনেকখানি অস্বাভাবিকতা। কিন্তু সেটুকু বোঝবার মতো মন তো শঙ্করের নয়। 10 দিন তরঙ্গের সঙ্গে দেখাশোনা হওয়ার পর এটা ঘটলে তবু সে বুঝতে পারত ভাবাবেগের এতখানি অস্বাভাবিকতার ইতিহাস আছে, এবং সেই জন্য এই অস্বাভাবিকতার খানিকটা স্বাভাবিক। কিন্তু তরঙ্গকে দেখেই বিচলিত হওয়ার জন্য নিজেকে নির্লজ্জ মনে করে সে বড় কষ্ট পাচ্ছিল। একবার সতুকে পাওয়া গেল। নিমি বাইরে ঝাঁঝালো রোদ উঠবার গান গাইল। তরঙ্গের গানে নীল আকাশের সীমানা পাওয়া গেল বাতাসে। তবু অপরাধের ভয়ে শঙ্করের মনে শান্তি রইল না। বীরেশ্বরের মনেও শান্তি ছিল না, প্রায় একই ধরনের নারী সংক্রান্ত অপরাধের অনুভূতিতে। অথচ কত দূর স্বাভাবিক ও সামাজিক ছিল তার অপরাধ। 2 বার বেশি বিবাহ করা, অভিজ্ঞতার জন্য যতটুকু দরকার তার বেশি অসংযম বীরেশ্বরের জীবনে কোনোদিন আসতে পারেনি। পুরুষ মানুষের পক্ষে 3 বার বিবাহ করায় কি অন্যায় থাকতে পারে, এখনো তিনি তা ভালো করে করে বুঝে উঠতে পারেন না। তবু এ বাড়িতে বহুদিন ধরে সঞ্চিত অব্যক্ত ধিক্কার অনুভব করে তিনি কাবু হয়ে পড়েছেন। এমনিভাবে একদিন তিনি তার বংশের প্রায় অজানা শাখাটির সঙ্গে পরিচিত হতে আসবেন। এই ক্ষুদ্র ঘরখানির মৃদু অজানা সুবাস মেশানো বাতাস নিঃশ্বাসে গ্রহণ করে কিছুক্ষণ বাঁচতে বাধ্য হবেন। এই কথা জেনেই যেন তাকে শাস্তি দেবার জন্য অনুপমের বাবা আর ঠাকমা তার মনে স্থায়ী অশান্তির সঙ্গে পাপের উপলব্ধি মিশবার ব্যবস্থা করে রেখে গেছে। ক্ষোভে বীরেশ্বরের চোখে জল আসতে চায়। বিপরীত অস্বাভাবিক শাসন পীড়ন মানুষের জীবনে। স্বামীর ত্যাগের অপরাধ করল অনুপমের ঠাকুরমা, আর সমস্ত জীবন মনোকষ্ট সহ্য করেও তার নিস্তার হলো না। আত্মমর্যাদাটুকু পর্যন্ত আজ হারাতে হবে। সাধনার সঙ্গে চা জলখাবার এলো। জলখাবার বিশেষ কিছু নয়, ঘিয়ে ভাজা, দুধে সিদ্ধ, চিনি মেশানো সুজি আর কয়েকখানা বিস্কুট। বীরেশ্বর এসব কিছু খানও না, সন্ধ্যা না করে কিছু খাবেনও না। এখানে সন্ধ্যা করে কিছু খাওয়া না, সন্ধ্যার সময় তিনি যাবেন, আহ্নিক করবেন অনেকক্ষণ, তারপর কিছু না খেয়েই শুয়ে পড়বেন। সন্ধ্যা আস্তে আস্তে গভীর ক্লান্তি আসলো। বীরেশ্বর উঠলেন। সকলে একসঙ্গে নেমে গেল নিচের উঠোনে। সেখানে বীরেশ্বর শ্রান্ত সুরে সাধনাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ও বাড়িতে যাবে না বৌমা? কেন যাব না বাবা? একদিন গিয়ে সংসারটা দেখে আর মানুষগুলোর সঙ্গে পরিচয় করে এসো, তারপর তোমাকে একটা অনুরোধ জানাবো। কি অনুরোধ করবেন বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় না সেটা সম্ভব হবে। আমার পক্ষে আপনার ওখানে গিয়ে থাকা। বছরখানেক আগে যে মরে গেছে তাকে নিয়ে আজ দুজনের মধ্যে যে কলহ বেঁধেছিল, শঙ্করলালের একবার ভয় হয়েছিল বীরেশ্বর বুঝি ধমক দিয়ে বসেন সাধনাকে। তখন বীরেশ্বর আত্মসংবরণ করেছিলেন। এখন বিদায় নেওয়ার সময় সাধনার কথা শুনবা মাত্র রাগে আগুন হয়ে এত জোরে তিনি ধমক দিয়ে উঠলেন যে মনে হলো সাধনার তখনকার প্রাপ্য ধমকটাই সুদে আসলে তিনি দান করে যাচ্ছেন। তোমার বুদ্ধি খুব টনটনে, সব তুমি বুঝতে পারো, তা জানি বৌমা, কিন্তু আমি কি বলবো শুনে তারপর পাকামি করো। এখন থামো, তোমাদের পাকামির চোটে সংসারে মানুষের টিকে থাকার দায় হয়ে উঠেছে। হনহন করে তিনি চলে যান। সাধনা ডেকে বললেন, একটু দাঁড়ান বাবা, প্রণাম করব। আমার বাড়িতে গিয়ে করো। দড়াম করে সদরের দরজা খুলে বীরেশ্বর বের হয়ে গেলেন। পিছনে গেল শঙ্কর। গলির মোড়ে মোটরে উঠবার সময় সেই খেয়াল করলো যে সতুকে ফেলে আসা হয়েছে। সতু রয়ে গেছে দাদা। বীরেশ্বর গাড়িতে উঠে বসেছিলেন। বললেন, নিয়ে আয়, শিগগির আসিস। সদর দরজা বন্ধ হয়নি। ভিতরে ঢুকে শঙ্কর দেখতে পেল এইটুকু সময়ের মধ্যেই উনানে আঁচ পড়েছে।
সাধনা তরকারি কাটতে বসেছেন, নিমি আটা মাখছে, আর তরঙ্গ বসেছে মশলা বাটতে। তরঙ্গের গা ঘেঁষে বসে সতু যেন তাকে কি বলছিল। শঙ্করকে দেখে চুপ করে গেল। শঙ্কর বলল, সতু আয়। সতু বলল, না। এতটুকু সময়ের মধ্যে কি করে যে তরঙ্গের সঙ্গে এত ভাব জমে গেল সতুর। শঙ্কর আরো দুপা এগিয়ে আসা মাত্র সে দুই হাতে গলা জড়িয়ে ধরল তরঙ্গের। তরঙ্গ বলল, আপনারা যখন উপরে বসেছিলেন, চিলেকুঠিতে গিয়ে খোকা আমার সঙ্গে পরামর্শ করে এসেছে আপনাদের সঙ্গে যাবে না, এখানে থাকবে। সাধনা বললেন, যেতে যখন চাইছে না আজ থাক, কাল আমরা সঙ্গে নিয়ে যাব। কাল আপনারা যাবেন? বাবা যেরকম রেগে গেলেন, কাল যাওয়াই ভালো। উনি বলে গিয়েছেন বাবার মনে যেন কষ্ট না দিই। জানো শঙ্কর, আমার হয়েছে বিপদ। এমন কতকগুলি উপদেশ দিয়ে গিয়েছেন উনি, যার একটা রাখতে গেলে আর একটা রাখা যায় না। দোটানায় প্রাণ আমার বেরিয়ে গেল বাবা। সাধনার আফসোসে নীরবতায় সায় দিয়ে শঙ্কর জিজ্ঞাসা করল, কাল কখন গাড়ি পাঠিয়ে দেব? সাধনা আশ্চর্য হয়ে বললেন, গাড়ি কি হবে? বিশুদ্ধবার তো কাল। অনুপম কাল দেরিতে কলেজে যাবে, ওর সঙ্গে আমরা যেতে পারবো। তরঙ্গ বলল, সতু আমাকে যেতে বারণ করছে জেঠিমা, বলছে নিজেও যাবে না, আমাকেও যেতে দেবে না। হাসি মুখে সাধনাকে একথা বলে শঙ্করের দিকে চেয়েই তরঙ্গ গম্ভীর হয়ে গেল। এমনি ভাবে একই বংশের দুটি শাখা কাছাকাছি এলো, কিন্তু মিলিত হলো না। বীরেশ্বরের একটি পুত্রবধূ স্টোভ ধরিয়ে হিসাব করে স্পিরিটের উত্তাপটুকুর অপচয় পর্যন্ত বাঁচিয়ে চলতে লাগলেন, এবং একটি পুত্রবধূ বিষাদের বেহিসাবি প্ররোচনায় মুখে খাবলা খাবলা মাখতে লাগলেন 10 বোতল স্পিরিটের দামের 1 কৌটো ক্রিম। বীরেশ্বরের একটি নাতির বাজেটে 1 পয়সার পান খাওয়া হইল বিলাসিতার খরচ, এবং একটি নাতি একটার পর একটা পুড়িয়ে চলল 10টা পানের দামের সিগারেট। যদি বীরেশ্বরের মনে কষ্ট না দেবার আদেশটাই শুধু অনুপমের বাবা দিয়ে যেতেন, যদি বলে যেতেন যে বীরেশ্বরের একটি পয়সা যেন তার বংশের কেউ গ্রহণ না করে, তবে হয়তো সাধনা বীরেশ্বরের তর্ক বিতর্ক, আদেশ অনুরোধ ও মিনতির মধ্যে অন্তত শেষেরটাকে মেনে নিয়ে উঠে যেতেন বীরেশ্বরের বাড়িতে, আর হাঁপ ছেড়ে নিশ্চিন্ত মনে এলিয়ে পড়তেন ফ্যানের তলার নরম সোফায়। কিন্তু এই স্বতন্ত্র পরিবারটি গড়ে উঠেছে বীরেশ্বরকে চিরদিনের জন্য বর্জন করে রাখবার প্রতিজ্ঞার ভিত্তিতে। এই পরিবারের মানুষগুলোর মেরুদণ্ড সোজা হয়ে আছে চাওয়া মাত্র বীরেশ্বরের টাকায় যে ভাগ পাওয়া যায়, সেই টাকার লোভ জয় করবার সাধনায়। আজ কি সেসব বাতিল করে দেওয়া চলে? শুধু মৃত স্বামীর হুকুম অমান্য করা নয়, সাধনার পক্ষে ভোলা কঠিন যে বিবাহের পর থেকে মন্ত্র জপের মতো স্বামী তাকে শোনাতেন, আমি যদি হঠাৎ মরে যাই সাধনা, আর তোমার টাকার দরকার হয়, বাবার কাছে হাত পাতার বদলে তুমি অসতী হয়ে যেও। তোমার রূপ আছে, কলকাতা শহরে বড় লোক আছে অনেক। কি কুৎসিত কথা, কিন্তু কি আবেগের সঙ্গে কথাগুলি তিনি বলতেন। স্বামী যে পাগলাটে ছিলেন সাধনা তা জানেন। যে উন্মাদিনী জননীর হাতে তিনি মানুষ হয়েছিলেন, তাতে পাগলাটে হওয়ার বদলে একেবারে যে পাগল হয়ে যাননি তিনি, তাই আশ্চর্য। তাছাড়া কি হবে বেশি টাকা দিয়ে? এ তাদের নিজের বাড়ি, সুতরাং থাকার ভাবনা নেই। যে টাকা হাতে আছে সে টাকা শেষ হওয়ার আগেই অনুপম টাকা আনতে পারবে। প্রথমে আসা যাওয়া একটু বেশি ছিল, তারপর গেল কমে। বীরেশ্বর 2-4 দিন পরে পরেই গাড়ি নিয়ে আসতেন। খানিকক্ষণ এ বাড়িতে থেকে সকলকে নিয়ে যেতেন নিজের বাড়ি। সেখানে রান্নাবান্নার আয়োজন সেদিন হতো খানিকটা উৎসবের মতো। বীরেশ্বরের সভাপতিত্বে সকলে একসঙ্গে বানাতো কথা, গল্প, হাসি, আনন্দের সভা। মনে হতো সত্যিই যেন মিলনোৎসব, কিন্তু একতরফা যাওয়া আর আসা
সাধনা কতদিন চালাবেন? অথচ বীরেশ্বরের বাড়ির সকলে আসলে যেরকম খরচ করতে হয়, ঘন ঘন সেরকম খরচ করবার ক্ষমতাও সাধনার নেই। তাছাড়া বীরেশ্বরের বাড়িতে দুটি পরিবারের মিলনে যত হাসি আনন্দের সৃষ্টি হোক, বারবার এ কথা কার না মনে পড়তে থাকে যে এ বাড়িতে যাদের চিরদিন এ বাড়িরই লোক হয়ে বাস করবার কথা, তারা বেড়াতে আসছে সাময়িক অতিথির মতো, এবং তারা এসেছে বলেই এ বাড়ির আজ এই অতিরিক্ত হাসি আনন্দের সৃষ্টি। এদিকে সাধনার বাড়িতে এসে বীরেশ্বরের বাড়ির সকলে নড়াচড়া করবার স্থান পায় না। বাড়িতে যেন জনতার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি কষ্ট হয় শঙ্করের মার। 27 টাকার চেয়ে কম দামি শাড়ি পরে বাড়ির বার হলে তার বিষাদের সঙ্গে মিশে যায় মাথা কাটা যাওয়া লজ্জা, অথচ 27 টাকার শাড়ি যে তাকে ভ্যাং চায়, এ অনুভূতিটা অন্য সব জায়গায় অস্পষ্ট থাকলেও সাধনার বাড়িতে ঢোকা মাত্র স্পষ্ট হয়ে উঠতে আরম্ভ করে। কিছুক্ষণ পরেই আর যেন সহ্য হতে চায় না 27 টাকার শাড়ি দিয়ে নিজেকে নিজের ভ্যাংচানো। বড় মাথা ধরেছে দিদি, কাপড়টা ছেড়ে ফেলি কেমন? মাথা ধরার সঙ্গে কাপড় ছাড়ার সম্পর্কটা বোঝবার চেষ্টা না করে সাধনা তাকে নিমির একখানা শাড়ি দেন। নিমির শাড়ি পরে আরো বিপদ হয় শঙ্করের মার। নিজেকে ভিখারিনী মনে করবার যে অনুভূতিটা প্রায় সবসময় স্পষ্ট হয়ে থাকে তার মনে, সেটা হয়ে ওঠে উগ্র এবং নিজেকে নিজের ভেঙচি কাটার চেয়েও অসহ্য। আমার শরীর কেমন করছে দিদি, আমি বরং বাড়ি চলে যাই। যাব? একটু শোবে, শুয়েই থাকো একটু। কিন্তু শোবার সঙ্গে মনের বিকারের সম্পর্ক নেই। অবস্থা বিশেষে বরং কষ্ট তাতে আরো বাড়ে। শরীর ভালো নয় বলে শঙ্করলালের মা শুয়ে পড়েছেন শুনে সকলে কম বেশি ব্যস্ত হয়। কি হয়েছে, কেন হয়েছে, এখন কেমন লাগছে শরীর, এইসব প্রশ্ন জিজ্ঞাসা করে। সাধনার বিছানায় শুয়ে শঙ্করলালের মার যেন নিঃশ্বাস আটকে আসে। ছি, সকলকে এমন ভাবে ব্যতিব্যস্ত করে তুলছেন তিনি, এর চেয়ে মরাও যে তার ভালো। শঙ্করলাল এ বাড়িতে আসে একটা অদ্ভুত নিয়মে। আসে সে একা, এবং পরপর 3-4 দিন আসে, 8-10 দিন একেবারে আসে না। মনে হয় পরপর 3-4 দিন এলেই এ বাড়িতে আসবার শখ তার মিটে যায়, এবং 8-10 দিন না এলে এ বাড়িতে আসবার এমন একটা শখ তার জাগে যে পরপর 3-4 দিন এসে সে শখটা তাকে মেটাতে হয়। প্রথম দিন শঙ্করলালের মুখ দেখে হাসিভরা মুখখানা তরঙ্গ গম্ভীর করে ফেলেছিল। এখন মমতাময়ী রাজরানীর মতো শঙ্করলালের ছেলে মানুষের দৃষ্টিপাতকে ক্ষমা করে হাসি মুখেই সে কথা বলে। দিনকে দিন রোগা হয়ে যাচ্ছেন। পরীক্ষা আসছে যে, পড়ে পড়ে রোগা হচ্ছেন? বেশ, এরকম রেটে রোগা হয়ে চললে পরীক্ষা পর্যন্ত টিকবেন তো? শ্লেষ নয়, শ্লেষ তরঙ্গ জানেও না, শ্লেষ তার মুখে মানায় না, স্নেহ করেই সে কথাগুলি বলে। কিন্তু সেবার শঙ্করলালের এ বাড়িতে না আসবার 8-10 দিনের মেয়াদটা বেড়ে 15 দিনে গিয়ে দাঁড়ায়। 15 দিন পরে আবার যখন সে আসে, দেখা যায় সে আরো রোগা হয়ে গিয়েছে। কিন্তু তরঙ্গ তার স্বাস্থ্য সম্বন্ধে কিছু বলে না। শঙ্করলালও এ বাড়িতে আসবার মেয়াদটা সেবার বাড়িয়ে করে 4 দিন। সতু মাঝে মাঝে আসে আর 2-1 দিন এ বাড়িতে থেকে যায়। আসতে সে চায় প্রত্যেক দিন, আর এসে থেকে যেতে চায় চিরদিনের জন্য। কিন্তু রোজ তাকে কেউ আনেও না, 2-1 দিনের বেশি এ বাড়িতে থাকতেও দেয় না। আসেন না শুধু শঙ্করলালের বাবা রামলাল, তিনি আদালতে ওকালতি করেন আর এখানে ওখানে মদ খান। বাড়িতে যতক্ষণ থাকেন নিজের ঘরে থাকেন একা। বাড়ির লোককে তিনি বিরক্ত করেন না, বাড়ির লোকও তাকে বিরক্ত করে না। বীরেশ্বরের সঙ্গে মাসে তার যে কটি কথার আদান প্রদান হয় তা বোধহয় আঙুলে গুনে ফেলা যায়। রাত 2টোর সময় বাড়ি ফিরে রামলাল যদি দেখতে পান যে শঙ্করলাল পড়ছে, স্থির পদে হোক, টলতে টলতে হোক, রামলাল তখন একবার ছেলের ঘরে যান, বলেন, আলো নেভিয়ে শুয়ে পড়ো শঙ্কর। শঙ্কর বিনা বাক্য ব্যয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ে।